আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ক্লাস অ্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন এই অধ্যায়ের 5 নং সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো দেখা যাক 5 নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপক বা লেনদেনগুলো কি রয়েছে। জেমস ট্রেডার্স 2025 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,20,000 টাকা ও 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। সারা মাসে প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। জানুয়ারি 2 প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। জানুয়ারি 4 বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয় নগদে প্রদান করা হয়েছে 20,000 টাকা এবং চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা। জানুয়ারি 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয় নগদ 30 এবং চেকে 25,000 টাকা পাওয়া গেল। বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলেন 8,000 টাকা। এই ছিল আমাদের লেনদেনগুলো। তো এই লেনদেনগুলো দিয়ে আমাদেরকে 5 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করতে হবে। তো তার আগে দেখি আমাদের ক নাম্বার সৃজনশীল ক নং প্রশ্নে কি বলেছে। জেমস ট্রেডার্স এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক বলতে আমরা কি বুঝি? প্রারম্ভিক বলতে আমরা বুঝি বছরের শুরু। প্রারম্ভিক বলতে বুঝি কি বছরের শুরু। তাহলে বছরের শুরুতে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে তার যোগফলই হচ্ছে প্রারম্ভিক মূলধন। অধ্যায় 2 5 তাহলে আমাদেরকে বের করতে বলেছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা লিখি জেমস এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করা হলো। প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করব। তারিখ বিবরণ টাকা তাহলে প্রারম্ভিক বলতে আমরা বুঝি হচ্ছে বছরের শুরু। তাহলে বছরের শুরুতে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল সেই সকল সম্পদের যোগফলই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে আমরা দেখি বছরের শুরুতে কি কি ছিল। জেমস ট্রেডার্স 2025 সালের 1 জানুয়ারি, এই যে 1 জানুয়ারি সেটা হচ্ছে আমাদের বছরের শুরু বা ব্যবসা শুরু করা হয়েছিল সেই দিনকে। নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এই যে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে, এই নগদ টাকা এবং আসবাবপত্রের যোগফলই হলো প্রারম্ভিক মূলধন। তাহলে এই দুটো যোগফল করে ফেলবো আমরা। তাহলে 2025 জানুয়ারি 1 নগদ 1,20,000 আসবাবপত্র 70, এই দুটা প্লাস করলে হচ্ছে 1,90,000 টাকা। এই যে দুটা সম্পদ আমাদের 1 তারিখ ছিল এবং এটা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছিল, এই দুটা সম্পদের যোগফল বের করে আমরা যত টাকা পেলাম সেটাই হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। তাহলে প্রারম্ভিক বলতে আমরা বুঝলাম কি বছরের শুরু। তাহলে বছরের শুরুতে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে সেই সকল সম্পদের যোগফলই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তো আমরা এখন খ নং প্রশ্নে যাই। খ নং প্রশ্নে কি বলেছে? খ নং প্রশ্নে বলেছে জানুয়ারি 1, 2, 4 এবং 9 তারিখ 1, 2, 4 এবং 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান এল প্লাস ওই। অর্থাৎ আমাদের প্রমাণ করতে বলেছে এ সমান সমান এল প্লাস ওই। এ মানে সম্পদ যা হবে দায় এবং মালিকানা সত্ত্ব মিলে তাই হবে। অর্থাৎ আমাদেরকে হিসাব সমীকরণ করতে বলেছে। তো আমরা হিসাব সমীকরণ করব।
তারিখ উদ্ধৃত। তাহলে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ। তাহলে আমাদেরকে 1 তারিখ, 2 তারিখ, 4 তারিখ ও 9 তারিখ এই 4টা তারিখ নিতে বলেছে। তো আমাদের 1 তারিখে কি রয়েছে? 1 তারিখে সম্পদ রয়েছে নগদ টাকা এবং আসবাবপত্র। তাহলে আমরা সম্পদ পাশে নগদ আসবাবপত্র দুটা ঘর কাটলাম। তারপরে দেখি 4 তারিখে কি রয়েছে? 1, 2। আবার 2 তারিখে বলা হয়েছে ব্যাংকে জমা দেওয়া হয়েছে। তাহলে ব্যাংকে জমা দিতে মানে ব্যাংকের হিসাবটা বেড়ে গিয়েছে। তাহলে ব্যাংকের একটা সম্পদ কাটবো, আমরা ঘর তৈরি করব। এই যে ব্যাংকের ঘর তৈরি করলাম। তারপরে কি বলেছে? 4 তারিখ। 4 তারিখ কি বলেছে? বেলা এন্টারপ্রাইজের কাছ থেকে 45,000 টাকা পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে আমাদের সম্পদের ঘর পেয়ে গেলাম আমরা 3টা। এ সম্পদ, নগদ আসবাবপত্র, ব্যাংক জমা। ব্যাংক এ সমান সমান এল দায় প্লাস ওই, এল দায় প্লাস ওই মালিকানা সত্ত্ব। মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে সম্পদ পেয়ে গেলাম আমরা। এখন দেখি দায় কি রয়েছে। 4 তারিখ বলেছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হতে 45,000 টাকার পণ্য ক্রয়। আমরা জানি যে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে যে তার কাছ থেকে ক্রয় করা হয়েছে, রহিমের কাছ থেকে বা করিমের কাছ থেকে ক্রয় করা হয়েছে, নগদে করা হয়েছে না চেকে করা হয়েছে, যদি কিছু বলা না থাকে তাহলে বুঝতে হয় সেটা বাকিতে করা হয়েছে। তাহলে এখানে বলছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয়। পাশে বলেছে নগদ দিয়েছি 10,000, নগদ প্রদান করা হয়েছে 20,000, সরি নগদ প্রদান করা হয়েছে 20,000 টাকা এবং চেক প্রদান করা হয়েছে 15,000 টাকা। তাহলে আমি কত টাকা প্রদান করলাম দেখি তো? 20 এবং 15, 35। 45,000 টাকার পণ্য কিনে প্রদান করা হয়েছে 35,000 টাকা, বাকি 10,000 টাকা দেওয়া হয় নাই। তার মানে বুঝতে হবে সেটা ধারে হয়েছে। তাহলে সেটার জন্য ধারে ক্রয় মানে একটা পাওনাদার বৃদ্ধি পাবে। তো দায় পাশে আমাদের পাওনাদারের ঘর তৈরি করতে হবে। পাওনাদার এবং যত টাকা প্রদান করা হয় নাই ঠিক তত টাকা আমাকে পাওনাদারের ঘরে বসাতে হবে। তারপরে বলেছে 9 তারিখ বেলাল এন্টারপ্রাইজের পাওনা পরিশোধ করা হলো। তো এই ছিল আমাদের 1, 2, 4 এবং 9 তারিখের যে তারিখগুলো রয়েছে সেই তারিখের সম্পদ এবং দায়ের ঘরগুলো। তো এখন আমরা অঙ্ক করতে যাই। তো 1 তারিখ বলেছে নগদ 1,20,000 এবং আসবাবপত্র হচ্ছে 70,000 টাকা। 2025 জানুয়ারি 1। নগদ বলছে 1,20,000, আসবাবপত্র 70। এই যে এটা ব্যবসা শুরু করা হয়েছিল এই দুটা সম্পদের যোগফল হচ্ছে মূলধন, সেটা আমাদের মালিকানা সূত্র চলে যাবে 1,90,000। 1,20,000 1,20,000, 70,000 70,000, 1,90,000 1,90,000। তারপরে কি বলা হয়েছে? তারপরে বলছে 2 তারিখ। 2 তারিখে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানের নামে একটি হিসাব খোলা হলো। তাহলে যেহেতু প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়েছি, টাকা জমা দেওয়ার ফলে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে এবং ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে। এর জন্য আমরা নগদ টাকা থেকে কমিয়ে দিব এবং ব্যাংকের টাকাটা বাড়িয়ে দিব। যেহেতু এতে সম্পদ কমেছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই এটা মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না। তো 2 তারিখে তাহলে যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং হ্রাস পেয়েছে, তো এটা মালিকানা সত্ত্বে কোনো প্রভাব ফেলবে না। তাহলে আমরা এটা 2 তারিখ নগদ টাকা 50,000 টাকা কমাই দিব এবং ব্যাংকে 50,000 টাকা বাড়িয়ে দিব। তো এখান থেকে 1,20,000 থেকে 50,000 গেলে থাকে 70,000, এই 70,000 এর 70,000, এই 50,000 এর 50,000, আর এই পাশে 1,90,000 এর 1,90,000। তারপরে বলেছে 4 তারিখ। 4 তারিখে বলেছে বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকা পণ্য ক্রয়। আমরা জানি প্রতিষ্ঠান পণ্য ক্রয় করলে ব্যয় হয়। তাহলে টোটাল কত টাকায় পণ্য ক্রয় করেছে?
45,000 টাকা। আর ব্যয় হলে কি করতে হয়, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হয়। তাহলে 4 তারিখ আমরা মালিকানা সত্ত্ব থেকে সেটা মাইনাস করে দিলাম 45,000 টাকা। ওকে, ব্রেকেটে রেখে দিলাম। এবং কি বলেছে দেখাও, সবাই দেখি আমরা, যে এখানে বলেছে নগদ প্রদান করা হচ্ছে 20,000 টাকা। তাহলে নগদ দেওয়ার ফলে আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, তাহলে 20,000 টাকা আমরা নগদ কমিয়ে দিব। তারপরে বলেছে 15,000 টাকা চেক প্রদান করা হয়েছে। চেক কাজ সমতুল্য, চেক হচ্ছে ব্যাংকের সমতুল্য। তাহলে যেহেতু চেক দিয়েছে, তাহলে ব্যাংক থেকেও আমার 15,000 টাকা কমে যাবে। এই যে 15,000 টাকা ব্যাংক থেকেও কমিয়ে দিব। এবং বাকি 10,000 টাকা যেটা আমি প্রদান করা হয় নাই, ভালো করে বুঝি, 45,000 টাকার মধ্যে আমি টাকা দিয়েছি নগদ 20, চেক 15, এ হলো 35,000 টাকা দিয়েছি, বাকি 10,000 টাকা দেয়নি, সেজন্য আমার পাওনাদার বৃদ্ধি পাবে। বাকিটা করে মানে পাওনাদার বৃদ্ধি পাবে, তাহলে আমরা পাওনাদার করে বাকি 10,000 টাকা বাড়িয়ে দিব। যোগ করি, 70 থেকে 20 গেলে হচ্ছে 50, 70 এর 70, 50 থেকে 15 গেলে থাকে 35, এখানে 10,000 10,000, আর এখানে হচ্ছে 1,45,000। ওকে, এখন আমরা চলে আসতেছি লাস্ট যে এন্ট্রি 9 তারিখে, সেটা চলে আসতেছি। বলেছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। বেলাল এন্টারপ্রাইজ, ওই যে বেলালের কাছ থেকে ক্রয় করেছিলাম, সে আমার কাছে 10,000 টাকা পাইতো, এখন আইসা আমি তাকে 10,000 টাকা পরিশোধ করে দিয়েছি। তাহলে তাকে পরিশোধ করতে, সে আমার জন্য কি ছিল, পাওনাদার। এই পাওনাদার হ্রাস পাবে এবং নগদ টাকা চলে গিয়েছে, নগদ টাকাও হ্রাস পাবে। তাহলে 9 তারিখ 10,000 টাকা পরিশোধ, 10,000 টাকা নগদ কমিয়ে দিব এবং পাওনাদারকে 10,000 টাকা কমিয়ে দিব। 50 থেকে 10 গেলে 40, 70 এর 70, 35 এর 35, 10,000 থেকে 10,000 চলে গেলে জিরো থাকে ব্যালেন্স, আমরা জিরো নামাবো না। এখানে 1,45,000, 1,45,000। তো এই ছিল আমাদের। এখন আমরা এগুলো যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করে দেখবো আমাদের মোট কত টাকা আসে। আমাদের সম্পদগুলো আমরা যোগ করি। 70 এবং 40 কত হচ্ছে, 1,10,000 টাকা। 1,10,000 লগে 1,10,000 সাথে 35,000 টাকা যোগ করলে হচ্ছে 1,45,000 টাকা। ব্যালেন্স টেনে দিলাম। এখন হচ্ছে আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব বের করার পালা। তো আমাদের দায় পাশে কোনো টাকা নেই, 0 টাকা রয়েছে, তো এটা আর আমাদের যোগ করতে হবে না। তো আমাদের মালিকানা সত্ত্ব আছে কত, 1,45,000 টাকা। এই হচ্ছে আমাদের এ সমান এল প্লাস ওই। এ সম্পদ দেখতে পাচ্ছি 1,45,000 টাকা, এল প্লাস ওই অর্থাৎ দায় এবং মালিকানা সত্ত্ব যোগ করলে হয়েছে আমার 1,45,000 টাকা। আমরা এভাবে কি করতে পারি, এ সমান এল প্লাস ওই প্রমাণ করতে পারি, অথবা হিসাব সমীকরণের মাধ্যমে অঙ্ক সমাধান করতে পারি। এইভাবে আমাদের হিসাব সমীকরণ অঙ্কগুলো সমাধান করতে হবে। এই ছিল আমার 5 নং সৃজনশীলের খ নং প্রশ্নের সমাধান। তারপরে আমরা আসি গ নং প্রশ্নের সমাধানে। গ নং কি বলেছে, জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্ব, তো এটা আরো সহজ, মালিকানা সত্ত্বের সূত্র দিয়ে অঙ্ক করলে হয়ে যাবে। এই যে আমরা লাস্টে ঘরে যে সূত্রটা লিখেছি, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন, এই সূত্র দিয়ে করলে আমাদের মালিকানা সত্ত্বটা হয়ে যাবে। তো আমরা আসতেছি ঘ নাম্বার অঙ্কে। এখন মালিকানা সত্ত্ব পরিমাণ তারিখ বিবরণ টাকা টাকা। এ হচ্ছে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী ছক। তো মালিকানা সত্ত্ব সমান সমান কি, মূলধন প্লাস আয় মাইনাস ব্যয়
মাইনাস উত্তোলন। এই এই সূত্রটা প্রয়োগ করে আমাদেরকে মালিকানা সত্ত্ব বের করতে হবে। তো আমাদের 1 তারিখে মূলধন ছিল আসবাবপত্র এবং নগদ টাকা, আমরা সেটা লিখে ফেলি। জানুয়ারি 1 নগদ প্লাস আসবাবপত্র 1,20,000 প্লাস 70, এ হলো 1,90,000। কারণ আমরা বলেছি কি মালিকানা সত্ত্ব সূত্রে প্রথমে মূলধন আসবে, তাহলে 1 তারিখে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছিল সেটাই ছিল মূলধন, আমরা মূলধন লিখে ফেললাম। তারপরে বলেছি যোগ করবো আয় এবং ব্যয়। আমরা আয়গুলো খুঁজে বের করবো, ব্যয়গুলো খুঁজে বের করবো, এমন কারণ আমরা এভাবে করতে হবে। বাট আমরা যদি তারিখ অনুযায়ী করে যাই, যে তারিখে ব্যয় আছে সেই ব্যয়টা আগে নিলাম, আবার আয় যেখানে আয়টাকে নিলাম, সেভাবে করলেও হবে। আবার যদি আমরা বলি একবার আয়গুলো বের করে আয়গুলো যোগ করে তারপরে ব্যয় বিয়োগ করবো, সেটাও হবে। তো ওইভাবে করলে আমাদের কষ্ট বেশি। আমরা যদি তারিখ বাই তারিখ এবং তারিখ অনুযায়ী করে যাই তাহলে আমাদের কষ্ট কম, অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে কি বলেছেন, প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো, এটা 2 তারিখ। এখানে সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা আসবে না। 4 তারিখ বেলাল এন্টারপ্রাইজের নিকট থেকে 45,000 টাকার পণ্য ক্রয়। এই যে ক্রয় করেছি, ব্যয় হয়েছে কত টাকা, 45। তাহলে টোটাল আমরা বিয়োগ করে দেব, মাইনাস পণ্য ক্রয় 45,000 টাকা মাইনাস করে দিব। মাইনাস মানে ব্রেকেটে রাখলাম, ওকে। তারপরে 6 তারিখ 80,000 টাকার পণ্য বিক্রয়। যত টাকার পণ্য বিক্রয় করেছি, বিক্রয় করলে প্রতিষ্ঠানের আয় হয়, তাহলে আমরা এখানে 6 তারিখ দিলাম পণ্য বিক্রয় প্লাস পণ্য বিক্রয়। পণ্য বিক্রয় করেছে 80,000 টাকা, এটা আমরা প্লাসে রাখবো, ওকে। তারপরে কি বলেছে যে বেলাল এন্টারপ্রাইজের পাওনা পরিশোধ করা হলো। এখানে পাওনা পরিশোধ করেছি, দায় কমেছে, সম্পদ কমেছে, তো এটা আইবে বা মালিকানা সত্ত্ব আসবে না। তারপরে কি বলা হয়েছে, 18 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছেন। তাহলে ব্যাংক থেকে উত্তোলন করেছেন মানে আমার কি উত্তোলন মাইনাস করতে হবে, তাহলে আমরা মাইনাসে চলে যাবো। এটা হচ্ছে কয় তারিখ, 18 তারিখ নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন, নিজ প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। তাহলে কত টাকা উত্তোলন করেছে, 8,000 টাকা। এই ছিল আমাদের লেনদেন গুলো। এখন আমরা এগুলা যোগ বিয়োগ করি। 1,90,000 থেকে 45 গেলে থাকে 1,45,000, এ হলো 1,45,000 প্লাস আয় হচ্ছে 80,000 টাকা, এ হলো 80,000 টাকা, মাইনাস উত্তোলন হচ্ছে 8,000 টাকা, এ হচ্ছে 2,17,000 টাকা। এই ছিল আমাদের গণ মালিকানা সত্ত্বের সমাধান। তো আমরা মালিকানা সত্ত্ব বের করতে গেলে প্রথমে আমরা যেটা করবো, এই যে সূত্রটা লিখে তারপরে সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দেবো। যদি আমরা আয়গুলো খুঁজে বের করি, ব্যয়গুলো খুঁজে বের করতে যাই, যে তারিখ অনুযায়ী করতে যাই, তাহলে সমস্যা নেই, অনেক সহজ হয়ে যাবে, ইজিলি হয়ে যাবে। আমরা যদি আয়গুলো আলাদা ব্যয়গুলো আলাদা করতে যাই তাহলে সময় অনেক লাগবে। তো আমরা এই প্রক্রিয়ায় অঙ্কটা সমাধান করবো। আমরা চাইলে প্রতিটা যোগ বিয়োগ করে ব্যালেন্স নামাইতে পারি, শেষেও ব্যালেন্স নামাইতে পারি, আবার একবারে যদি চাই যোগ বিয়োগ করে ব্যালেন্স নামাবো তাও নামাতে পারি, তাও আমাদের অঙ্কটা সঠিক হবে। তো ইনশাল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।